ঈদের আমেজ সহ নরিনের বিয়ের তোড়জোড়ও শুরু হয়ে গেছে। সাজবেলা নেমে ছুটে গেছে অনেকক্ষণ আগেই। ক্রমান্বয়ে চারিপাশ তমসায় ঢেকে আসছে। বাড়ির কর্তারা পশুর হাট থেকে এসেছে সবে। এখন বিশ্রামে বসে আগামীকালের ঈদ নিয়ে বিস্তারিত আলাপে মজেছেন। মসজিদ থেকে রুমে এসে শাহানুরকে রুমে দেখতে পেল না নির্ণয়। পরপর চাতালের কাছে এসে শির দ্বারা টান টান করে এদিক সেদিক নজর বোলালো, অথচ সে মেয়ের টিকিটিরও দেখা পেল না। দক্ষিণের চালাঘরের দিক থেকে গুঞ্জন শোনা যাচ্ছে। পা বাড়ালো সেদিকে। 10 দিনের চাঁদের মৃদু রূপালী আভা তখন জায়গাটায় কিছুটা প্রভা ছড়াতে সক্ষম হয়েছে। ওদরে দাঁড়ালো নির্ণয়। নরিন, ফারিন, তন্ময় সাথে এঁকে বেঁকে আঁচল ফেলে বসা শাহানুর আড্ডায় মশগুল। বাচ্চা দুটো অংশীদার। কী সব খেলাধুলা নিয়ে কথা চলছে। এর মধ্যিখানে নীরব ভূমিকা রেখে গলা শোনা গেল শাহানুরের, না না, এই রাতের বেলা এসব খেলার দরকার নেই। বাকি 3 জনের সংবদ্ধ বায়না শোনা গেল তৎক্ষণাৎ। তন্ময় কথার ব্যস্ততায় ভাইকে দেখার সুযোগ পেল না, নয়তো দাঁত কপাটি বের করে কথা বলার সাহস তার হতো না। কি সমস্যা তোদের? গম্ভীর আর সুপরিচিত কণ্ঠে পেয়েই সবার ভূতগ্রস্ত দৃষ্টি ফিরল মাচার দিকে। তন্ময় কিছুটা দূরে ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে সহসা মুখে কুলু পেটেছে। নির্ণয় এগিয়ে এলো ঘরের ভেতর। হালকা ধমকে কাঁপালো গলা, এই রাত বিরাতে এখানে কি তোদের? তটস্থ সবার মাঝ থেকে ফট করে ফারিন জবাব দিল। মিনিভাবে বলল, চলো সবাই একটু আড্ডা দিই, তাই আর কি। হতবম্ব হলো শাহানুর সাথে বাকি দুজনও। ফারিনের চোখে মুখে ভীতিভাব স্পষ্ট। নির্ণয় এক নজর তাকালো স্তম্ভিত শাহানুরের মুখে। নিজেরা বাঁচার জন্য তার অসহায় বউয়ের কাঁধে বন্দুক রেখে গুলি চালালে আহারে বেচারি বউয়ের মুখখানা। সে 2 কদম এগিয়ে গেল শাহানুরের কাছে। বাকি 3 জন ভয়ে সব্যস্ত। না জানি কি বলবে এখন। বিলম্ব করল না নির্ণয়। ভারিক্কি সুরে বলল, সাইড প্লিজ। ক্ষণকাল তাকিয়ে থেকে সাইমাকে কোলে নিল শাহানুর। কিছুটা সরে আসতে সেই স্থান দখল করে বসল নির্ণয়। তন্ময় মনে মনে বিলাপ করলো, ধুর, এখন এই তুলাহারি মুখটার জন্য আর খেলা হবে না। তার সিটি আসা মুখের দিকে দৃষ্টি রাখল নির্ণয়। আপদ মস্তক দেখে বলল, মেয়েদের মাঝে বসে আছিস, লজ্জা লাগছে না? ভরকায় তন্ময়। জুৎসই জবাব দিতে গিয়ে অস্ফুটে বলে, আমরাই তো। কি খেলার কথা হচ্ছিল? বলার সাহস পেল না কেউ। ভীতি আর সংশয় নিয়ে নরিনী বলে উঠল, লুকোচুরি ভাইয়া। কি উপলক্ষে? তন্ময় আহ্লাদি কণ্ঠে বলল, আজ তো চাঁদ রাত, তাই একটু খেলি ভাইয়া। নাক কুচকে বিরক্তি গলা তুলল ফারিন। করবেন ঈদে কিসের চাঁদ রাত্রে? তন্ময় আমতা আমতা করলো। অপূর্ণ চাঁদের দিকে তাকিয়ে খেকিয়ে বলে উঠল, চাঁদ রাতেই তো। ঈদের আগের রাত মানেই চাঁদ রাত্রে ফ্লোরিন। মোটা সুরে নির্ণয় আটকালো তাদের। এই বাড়তে কথা কিসের? নাম বিকৃতি করিস কোন সাহসে? ও তোর বড় না? থমথমে মুখে তন্ময়ের। ফারিন তার দিকে তাকিয়ে ভ্রু নাচালো। পুনরায় কণ্ঠ চড়ালো নির্ণয়, খেলার অনুমতি দিতে পারি, তবে 2টো শর্তে। প্রফুল্ল চিত্তে তাকালো তন্ময়। ঝটপট জিজ্ঞেস করলো ফারিন, কি শর্ত ভাইয়া? ভারী দম ছাড়ল নির্ণয়। নাম্বার 1, বেশি হইচই চেঁচামেচি চলবে না, বড়রা যেন বিরক্তবোধ না করে। আর নাম্বার 2, আমাকেও খেলায় শরিক করতে হবে। চরম আশ্চর্যে বা পাশে নির্ণয়ের দিকে তাকালো শাহানুর। পাশে ভূত বসা নাকি বোঝার চেষ্টা করলো সে। নরিন ফারিন খুশিতে আপ্লুত। তন্ময় লাফিয়ে উঠল, আমরা রাজি রাজি। চেঁচামেচি নিষেধ কিন্তু। নিজেকে গুছিয়ে স্থির হলো তন্ময়। গলায় নামিয়ে আবার বলল, আরও কয়েকজন থাকলে ভালো হতো। পাশ থেকে ফারিন বলল, দাদা ভাই থাকলে খেলতো, কিন্তু সে তো বাজারে। তন্ময় মাঝে থেকে ঘাড় উঁচিয়ে বলল, হয়ে যাবে। 1 2 3 4 5 এই তৃণলতার গ্যাং ইমার দল তোরা খেলবি? সাইমা নাইমেকে উদ্দেশ্য করে শুধালো সে। বেয়াদব, বাচ্চাদের সাথে এভাবে কথা বলে কেউ? ভাইয়ের দমকের বিপরীতে তন্ময়ের কৈফিয়ত দেওয়ার জন্য কিছু খোঁজার আগেই শাহানুরের গলা শোনা যায়, তোমরা সবাই খেলো কেমন? ওদের হয়তো ঘুম পেয়েছে, আমি বরঞ্চ ভাবির কাছে নিয়ে যাই। নির্ণয়ের চিবুক শক্ত, দৃষ্টিও কঠিন। সেভাবেই তন্ময়ের দিকে তাকিয়ে এক ভ্রু উচালো। ইশারায় এমন আরও একজন কমে গেল। তা দেখে বায়না জুড়ে বাদ ছাড়ল তন্ময়। না না, এখানে যারা আছে তাদের খেলতেই হবে, নয়তো জরিমানা। প্লিজ ভাবি খেলো। সাথে হালকা জোর দিল নরিনও। হ্যাঁ মিনি ভাবি খেলো প্লিজ। ওরা বিকালে ঘুমিয়েছে, এখন আর ঘুমোবে না। 2 দিন পর নরিনটার বিয়ে, চলে যাবে পরের বাড়ি। তার আবদারটা ফেলতে পারল না শাহানুর। কাকতালীয়ভাবে প্রথমবারে সকলকে খোঁজার ভার পড়ল নরিনের উপর। বিরস মুখে সীমানা টেনে দিল সে। বাড়ির বাউন্ডারির বাইরে আর পুকুরের ঝোপে ঝাপে লুকানো নিষেধ। যেহেতু 4 জনকে খুঁজতে হবে, তাই নিয়ম অনুযায়ী একজন নরিনকে 40 অবধি গুনতে দেওয়া হলো। বিয়ের কনে কাওয়া হয়েছে, এ নিয়ে মস্করা করতে করতে লুকোতে গেল তন্ময়।
ফারিন। কোলে সাইমাকে নিয়ে রান্নাঘরের পেছনে নিরালা স্থানে এটে সেটে লুকালো শাহানুর। নরিনের গণনাও ততক্ষণে শেষ। ঠোঁটে আঙ্গুল চেপে বাচ্চা মেয়েকে চুপ থাকার ইঙ্গিত করলো। বুঝলো কিনা কে জানে, শুধুই ড্যাব ড্যাব করে শাহানুরের সুশ্রী মুখে চেয়ে থাকলো সাইমা। রান্নাঘরের এদিক থেকে পুকুর পাড় স্পষ্ট দেখা যায়। সেখানে আধো আধারে শ্যাওলার আস্তরণে ভরা, জলের উপর জোনাকি পোকার অভেদ বিচরণ। ছত্রভঙ্গ সোনালি আলো ঝলমল করছে সেথা। ওয়াও, অ্যাস্থেটিক ভিউ। চকিতে পেছনে তাকালো শাহানুর। তার পাশ ঘেঁষেই নাইমাকে কোলে নিয়ে নির্ণয় দাঁড়িয়ে। নিবিড় দৃষ্টি দুটো পুকুর পাড়ের দীপ্তিময় রচনায়। ভীত গলা শাহানুরের আপনি এখানে? নির্ণয় বাচ্চাদের পুকুর তটের জোনাকি দেখতে ইশারা করছিল। সেদিকে তাকিয়ে চাপা গলা জবাব দিল, আশা নিষেধ বুঝি? জানতাম না তো। শাহানুর বলল না কিছু। যথাসম্ভব নিজেকে সামলে রাখলো যাতে তার চঞ্চল নিঃশ্বাসের আওয়াজ লোকটা টের না পায়। তন্মধ্যে পুনরায় শোনা গেল পুরুষালী বিধিরাজ কণ্ঠ, তোমার কোলে বাচ্চা বেশ মানায়। এক লহমায় নারীর কোণঠাসা হয়ে যাওয়া চাহনি একত্র হলো নির্ণয়ের নিগুড় দৃষ্টিতে। তৎক্ষণাৎ চোখ সরালো সে। পরক্ষণে গলায় শান্ত ভাব আনলো শাহানুর। বাচ্চা কাচ্চা আমার ভালোই লাগে। অনুভূতিপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল নির্ণয়। অসংখ্য কথার মিছিল নিয়ে ক্ষুরদার সে দৃষ্টি উপেক্ষা করার চেষ্টা চালালো শাহানুরের চোখের মণি। দামাল হাওয়ায় তার শাড়ির আঁচল পৌরুষ কাজ ছুঁয়ে উঠল। লাজে রাঙা রাগি ভেতরের প্রদাহ কমাতে ফিসফিসিয়ে কণ্ঠে বাড়ালো, এখানে এতজন থাকলে তো ধরা পড়ে যাব। নির্ণয় ঠোঁট চেপে ক্ষীণ হাসল। বলহীন চাঁদের আলো নীল শার্ট পরিহিত পুরুষের সে হাসি ভারী চমৎকার লাগলো শাহানুরের নিকট। স্ত্রীর কোলে থাকা সাইমার নাক টেনে আশাতুর গলা এলো মেয়েটার কানে। এবার ধরা তো দেওয়া উচিত। আর কত লুকোচুরি খেলা হবে? যতক্ষণ মন চায়। তরক করে তার দিকে দৃষ্টি ফেল নির্ণয়। মুখ ফসকে অকপটে আসা বাক্যে কুণ্ঠায় জমে গেল শাহানুরের অন্তঃপুর। মানে আমি নিজেকে যতক্ষণ নরিনী থেকে সেভ করতে পারি ততক্ষণ খেলবো না। কাক আমি অবশ্যই হতে চাইব না বলে মুখের ভেতর জিভ কামড়ে ধরল মেয়েটা। সে নির্ণয়ের কথার ইঙ্গিত বুঝেছিল বটে। এর প্রেক্ষিতেই মুখ ফসকে কথাটা বেরিয়ে গিয়েছিল। চাপা গলায় নির্ণয় বিড়বিড় করলো, আসছে নার্সারির কচি খুকি, কিছু বুঝে না যেন, যত সব ভং। শাহানুর ভ্রুকুচকে তাকালো নির্ণয়ের দিকে। সে না বোঝার ভং করে, বেশ করে। পূবের গোয়াল ঘর থেকে হইচয়ের আওয়াজ আসছে। তন্ময়কে খুঁজে পেয়ে গেছে নরিন। নির্ণয় শাহানুরের গা ঘেঁষে আর একটু চেপে গেল। ডান হাতে নারীর সুঢোল কোমরটা আঁকড়ে ধরল। বিস্ফোরিত দৃষ্টিতে তখন শাহানুর তাকায় তার দিকে। নির্ণয় তার কানের কাছে মুখ বাড়িয়ে ফিসফিসিয়ে বলল, আমিও চাচ্ছি না নরিন আমায় খুঁজে পাক। পুলকার স্ফূর্তির আভাস ছড়িয়েছে চারিপাশে। উৎসব মুখর আমেজে মেতে উঠেছে সকলে। পুরুষের গায়ে আতরের সুবাস, গৃহিণীর হাতে বাটা মশলার ঝাঁঝানো ঘ্রাণ, কিশোরীর হাতে মেহেদির রং অনবদ্য রূপ ধারণ করেছে চতুর্দিকে। দুপুর পড়ে যাবে ভাব। কোস্ত বন্টন শেষ বহুক্ষণ আগে। রান্নার পাট সবই চুকিয়েছে বাড়ির রমণীরা। নির্ণয় রুমে বসে প্রীতমের সাথে ফোনে আলাপ করছিল। এক প্রকার আদেশ করছে বলা চলে। ফোনের ওপাশ থেকে প্রীতম বলে, বিয়ের দিন গেলে হয় না দোস্ত? আমার বিয়ের সময় তো 2-3 দিন আগে থেকে এসে বকবক করতে করতে কানের পোকা মেরে খেয়েছিস। এখন সমস্যা কি? মেকি হাসল প্রীতম। ওই সময় তোকে সাহস জোগানোর প্রয়োজন ছিল। বন্ধু হিসেবে ওটা আমার কর্তব্য। হলুদের দিনই আসবি ফাইনাল, সাথে ভাবি আর বাবুকেও আনবি। বেশি ন্যাকামো করলে আম্মুকে দিয়ে কল দেওয়াবো। আমার মাকে এই কষ্টটা নিশ্চয় করাবি না? আচ্ছা দেখা যাক। তা তুরানো যাবে নাকি? ও বিয়ের দিন আসবে, ঢাকার বাইরে আছে। আহারে বেচারা বিয়ের কষ্টে ইটটাও মন মতো করতে পারছে না হয়তো। হয়েছে তোর হাই হুতাশ, এবার ফোন রাখি আমি। ফোন আলাপ শেষে লিস্ট চেক করার সময় হাতে বাটি নিয়ে রুমে শাহানুরের প্রবেশ। সেটা টের পেল নির্ণয়। কাছে এসে হাতের বাটি বাড়িয়ে দিল শাহানুর, আপনার জন্য একটু মাংস নিয়ে এসেছি। আড়াআড়ি দৃষ্টি তাক করল নির্ণয়। মেয়েটার মুখে খোপা ছেড়ে আসা ছোট চুলগুলো কানের পিঠে গুজে দেওয়ায় অভিলাষটা ঘুরতে থাকলো। চোখ না সরিয়ে এক প্রস্ত ঠোঁট চড়িয়ে জবাব দিল, পেটটা যে ভরা। ইতস্ত করল শাহানুর। হালকা সুরে আবার বলল, আসলে আমি রান্না করেছিলাম। ভাবলাম আগে কাউকে দিয়ে টেস্ট করাই কেমন হলো। নরম মুখটার বিপরীতে দ্বিতীয়বার নিষেধ করার সাহস করল না নির্ণয়। হাত বাড়িয়ে বাটিটা হাতে নিয়ে চামচ দিয়ে এক টুকরো মাংস মুখে তুলে নিল। শাহানুর উৎসুক হয়ে তার দিকেই তাকিয়ে। নির্ণয় আর এক টুকরো মুখে নিতে নিতে বলল, ভালো হয়েছে। ঠোঁট টেনে মুচকি হাসল শাহানুর। ভেতরে মনটা নেচে উঠেছে তার। আপনি খান বলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় মেয়েটা। যেতে আর পারে কই। নির্ণয় তার হাতটা খামচে ধরল যে। এখানে বসো। শাহানুর ঠায় দাঁড়িয়ে রইল। রান্নাঘরে পিঠা বানানো হচ্ছে, তার সেখানে যাওয়া উচিত। তাকে স্থির থাকতে দেখে নির্ণয় শক্ত চোখে তাকালো। ব্যাস কাজ হলো এতে। খাটের কিনারায় বসলো শাহানুর। চামচে এক টুকরো নরম মাংস নিয়ে শাহানুরের মুখের সামনে ধরল নির্ণয়। চোখে খাওয়ার ইশারা করলো। না আমি খাবো না, আপনার জন্য আনলাম টেস্ট করার জন্য। হ্যাঁ করতে বলেছি তোমায়। বিরক্তিতে কপাল জড়ালো শাহানুর। তবে উপায় না থাকলে মুখ বাড়িয়ে খেতে হলো।
আমাকে দিয়েই কেন টেস্ট করানো? অন্য কাউকে সাধা যেত। নির্ণয়ের কথা শাহানুর মাথা তুলল। থমথমে মুখে বলল, আমি ভাবলাম আগে ওখানে তখন কেউ ছিল না তো, তাই। বাকিরা তো খাবেই পরে। এটা ঠিক করলে না। গম্ভীর কণ্ঠ নির্ণয়ের। অবাক শাহানুর। তখন চট করে মনে হয়েছিল রান্নাটা একবার মানুষটাকে দিয়ে টেস্ট করাবে, তাই তো নিয়ে এলো। অথচ এই লোকের কথা বোঝা যাচ্ছে এই দরদটুকু ওনার সহ্য হয়নি। হালকা রাগী সূচনায় নিচের ঠোঁট কামড়ে ধরল শাহানুর। চোখের চাহনিতেও প্রকাশ পেল। নির্ণয়ের বেশ মজা লাগলো। মনের ফুর্তি মনে রেখে চোখে মুখে সহজাত ভাব এনে শুধালো, নিজের বরের জন্য লুকিয়ে খাবার আনা, এটা কি পার্সিয়ালিটি না? এটা তো বৈধও না। তিতিবিরক্ত হলো শাহানুর। হাত বাড়িয়ে বলল, দিন, পার্টিশিয়ালিটির অবৈধ জিনিস খেতে হবে না আপনাকে। তীক্ষ্ণ চোখে তাকালো নির্ণয়। বাটিটা নিজের দিকে সরিয়ে নিল কিছুটা। এখন নিয়ে নেওয়াটা অভদ্রতা না? ফোঁস করে দম ছেড়ে মুখ খোলা শাহানুর। টেবিলে থাকা বইয়ের শাড়িতে আকুলি বিকুলি করতে থাকে। নির্ণয় মনোযোগ সহিত দেখল তাকে। জিভ দিয়ে মেটে রঙা ঠোঁট ভেজালো। শাহানুরের দিকে একটু এগিয়ে আবার এক টুকরো মুখের সামনে ধরল। স্বামীর জন্য এত দরদ? দ্বিধা ছুটেছে অনেক আগে। তবে এবার মানের দাপটে খেলো না শাহানুর। উল্টো হালকা সুরে অস্ফুটে বলল, হওয়া উচিত না বোধ হয়। নির্ণয়ের কণ্ঠনালী প্রস্তুত ছিল। অনেক কিছু প্রকাশের জন্য প্রায় তৈরি, কিন্তু বুকে সাহস নামক বস্তুটার অভাব। সে আর একটু গা ঘেঁষে বসল শাহানুরের। হাত বাড়ালো। জানলা ভেদে উত্তরে হাওয়ায় উঠতে থাকা ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিল। তটস্থ হয়ে বসেছিল শাহানুর। আচমকি স্পর্শে জড়সড় হয়ে গেল মন। নাবালিকা তো নয় সে, বুঝে সবটা। নির্ণয় ভাবনা মোতাবেক কথা বাড়াতে পারল না। বাদসাধ্য শাহানুরের ফোনে রিংটোন। সৌমি কল করেছে। শাহানুরের অস্বস্তিতে আর বসল না। এ কদিনে তার সৌমির খুব কম কথা হয়েছে। জানলার ধারে গিয়ে দাঁড়ায় শাহানুর। হ্যালো সৌমি, ঈদ মোবারক। ঈদ মোবারক বান্ধবী, কেমন কাটছে শ্বশুরবাড়ির ঈদ? শাহানুর এক ঝলক তাকালো নির্ণয়ের দিকে। বুকে দু হাত গুজে যে নিবিড় বসে আছে ভিন্ন দিকে তাকে। ভালো, তোর কেমন কাটছে ঈদ? তোমার ভালো তো হবে বান্ধবী, জামাই আছে যে, জামাইয়ের সাথে প্রেম করতে করতে ঈদ কাটাও। আফসোস আমার একটা জামাই নেই। আড়ষ্ট শাহানুর দৃষ্টি নুয়ে বলল, তোরও হয়ে যাবে ইনশাল্লাহ, চিন্তা করিস না। এত আস্তে কথা বলছিস কেন? ভাইয়া পাশে বসা বুঝি? নির্ণয়ের দিকে আর তাকালো না শাহানুর। জলিতা সেটা সম্ভব না। অল্প স্বল্প কথা বলেই কল রাখতে হলো সৌমির। এর মাঝে তাদের রুমের সামনে হাজির ফারিন, শম্পা। শাহানুর দেখে চিনতে পারল। বিয়ের সময় দেখেছিল শম্পাকে, ফলে গাঢ় হাসি দিয়ে সাগ্রহে এগিয়ে গেল সেদিকে। নির্ণয় অধীর হয়ে শুধালো, শম্পা কেমন আছিস? কখন এলি? ভালো ভাইয়া, এসছি মাত্রই। নেহার ভাইয়াও এসছে। তোমরা কেমন আছো? শাহানুর হাসি মুখে কণ্ঠ বাড়ালো। ফুপু আসেননি কেন? একটু মলিন হলো শম্পার মুখ। আম্মা একটু অসুস্থ ভাবি, বিয়েতেও হয়তো আসতে পারবে না। নির্ণয় কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে উঠল, বাসার সাথে আর কেউ আছে? শম্পা উপন্যাস মাথা দলিয়ে বলল, মেজো ভাবি আর নিপা আপও আছে। সবার জোরাজুরিতে বাধ্য হয়ে ঘুরতে বের হয়েছে নির্ণয়। শাহানুরকে নিয়ে আসতে মনে মনে অরাজি ছিল সে। বারণ করার উপায় পেল না। নরিনের বিয়ে হয়ে যাবে, ফলে মেয়েটার আবদারটাও নাকচ করতে পারল না শাহানুর। তাছাড়া এমন বিকেলবেলায় খালের দিকটায় জনমানব থাকে না বললেই চলে। গুটি কয়েক লোকের ছাগল গরু নিয়ে আনাগোনা চলে শুধু। বাড়ির ভেতরের গলি দিয়ে মেঠো পথ ধরে কিছুটা সামনে নির্ণয়, নিহাল, তন্ময় হেঁটে যাচ্ছে। পেছনে শাহানুর, ফারিন, নরিন, শম্পা। উদ্দেশ্য বিলের ধারে যাওয়া। সেখানে ইমরানও আছে। মিনিট 7 হাঁটার পরেই তারা সরণি ছেড়ে এক ধার নিয়ে নেমে পড়ল। দূর থেকে খালে চকচকে পানি নজরে আসছে। কদিন আগে হুটহাট ভারী বৃষ্টি হওয়ায় অনেকটাই জলে জমেছে। কচুরি পানাও আছে অনেক। দেখে গদগদ নরিন। কচুরির বড়া যা লাগে না তার! আহ, যাওয়ার সময় নিয়ে যাবে একগুচ্ছ। মাকে দেবে বড়া ভেজে দিতে। দূর থেকে ইমরানকে দেখে হেঁকে উঠল নিহাল। ইমরান হাতের ইশারায় সেদিকে যেতে বলছে। সাথে আরও একজন আছে, হয়তো মাছ ধরছে তারা। তন্ময়, নিহাল সামনে পা বাড়ালেও নির্ণয় এবার পিছু মরল। শাহানুরদের নিকট এসে বলল, ওই শিউলি গাছের নিচে উঁচু জায়গা, তোরা গিয়ে বস, আমরা আসছি। বলেই চলে গেল নির্ণয়। তারা 4 জন গিয়ে বসল শিউলি গাছের গোড়ায়। সেটা ফুলে ভরা কামিনী ফুলের গাছও আছে। ফারিন বোনের তখন আহ্লাদে মুখ দেখে বলে ওঠে, আমি গিয়ে কয়েকটা কচুরিপানা তুলে রাখি, যাওয়ার সময় নিয়ে যাবো গা। চড়া রোদ। শাহানুর মাথার ঘোমটা আরেকটু টেনে বলল, বেশি আগে তুললে নেতিয়ে যাবে। নরিন ফারিনের দিকে তাকিয়ে নিষেধ করে বলল, তোকে পাকনামো করতে হবে না, যোগ সাপ থাকবে, আমি নিজেই যাওয়ার সময় অল্প করে নিয়ে নেব। ইমরানের সাথে মাছ ধরতে আসা লোকটা চলে গেছে। নির্ণয় সবাইকে নিয়ে এদিকেই আসছে এখন। তন্ময়কে কিছু একটা বায়না করতে শোনা যাচ্ছে। ধমক দিয়ে উঠে নির্ণয়। কাচুমুচু হয়ে নিচে তাকিয়ে রয় তন্ময়। এবার নির্ণয়কে পাল্টা ধমক দিল ইমরান। সবসময় এত চেতে থাকিস কেন? একটু না হয় ভেলায় উঠতে চাইছে তো। নির্ণয়ের গলা এবার যথেষ্ট নম্র হয়ে এলো। দাদা ভাই, দেখলে তো কত পানি হয়েছে খালে।
তাতে কিছু হবে না। এই কে কে উঠবি ভেলায় যা। ও কিছু বলবে না, আমি বলছি। ইমরানের অনুমতি নিয়ে চলে গেলেও নির্ণয়কে অধিক ভয় পায় ওরা। কিন্তু নির্ণয় শান্ত মুখ দেখেও সাহস জুগিয়ে উঠতে পারল না। নরেনের এসবই ইচ্ছা নেই। জলে তার ভীষণ ভয়। ভেলা যেভাবে দুলে বাপরে। তন্ময় চুপচাপ শাহানুরের পাশে ঘাপটি মেরে মুখ ফুলিয়ে বসে রইল। নির্ণয় আরও দৃষ্টিতে তাকালো ভাইয়ের দিকে। শাহানুরের মায়া হলো খুব। নজর সরাতে গিয়ে নির্ণয়ের সাথে যখন মিলে গেল তখন কিছুটা শক্ত গলায় সে বলল, আপনি এমন কেন? খুব পানি হয়নি তা আমরা দেখেছি। সব কিছুতে বাড়াবাড়ি ঠিক না। শেষটুকুই বিড়বিড়িয়ে বলল। তবে নিজের উপর চরম অবাক হলো। বেশ মুখ চালিয়ে ফেলছে আজকাল। আজ একটু বেশি করা হয়ে গিয়েছে বোধহয়। ছেলে মেয়েগুলো সাথে ছিল বলেই হয়তো পেরেছে, নয়তো সরে ভাটা পড়তো নিশ্চিত। নির্ণয় শান্ত চোখে দেখল স্ত্রীর ঠান্ডা শাসন। শান্ত শিষ্ট মানুষটার বড্ড অধিকার বোধ জন্মেছে। ভালো। তন্ময় মিছে রাগ এনে নির্ণয়ের দিকে তাকালো। নির্ণয় তখন তার দিকে তাকিয়ে আবার শাহানুরের দিকে দৃষ্টি রেখে বলল, যা তোরা সমর্থন পেয়ে গিয়েছিস, দিন আজ তোদের, লেটস এনজয়। শাহানুর ভেতরে মিয়ে গেল খানিক। ফসে উঠে পা বাড়ালো তন্ময়। আজকের এই অপমানের বদলা তো সে নেবেই নেবে। গঙ্গে নেমে দুনামুনায় পড়ল ওরা। জলে ভাসছে কলা গাছের ভেলা। পাশেই তীরভাগে ছোট রং চটচটে ডেঙ্গি নৌকা, কিছুটা পুরানো। নৌকায় উঠবে নাকি ভেলা চড়বে ভাবতে ভাবতে তন্ময় ঠিক করলো ভেলাতেই উঠবে। তার সাথে শম্পাও গেল। ফারিনের মত বদলেছে। সাঁকো পেরিয়ে উঁচু মাটির স্তূপের উপর উঠে ছবি তোলার আগ্রহ পোষণ করলো সে। নিহালকে কিছুটা জলে নেমে ভেলাটা কিনারায় নিয়ে আসতে হলো। তন্ময়, শম্পা, নিহাল হেলে দুলে চড়ছে তাতে। ক্ষণে ক্ষণে ভীত সন্ত্রস্ত হয়ে হালকা চেঁচিয়ে উঠছে শম্পা। তন্ময় তাকে জলে ফেলে দেওয়ার ভয়ও দেখাতে ছাড়ছে না। মিসকে হাসি দিয়ে ছন্দ তুলল সে। পা শম্পা পা শম্পা, জলে দেয় ঝাপ্পা ঝাপ্পা শম্পা। শাহানুরের মনে অভিলাষ ঝেঁকে বসল। নির্ণয়ের গোমট মুখ দেখে চুপচাপ কিনারায় দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় পেল না। নির্ণয় কী ভেবে যেন ডিঙ্গির ধারে গেল। খড় তাপ রোদে ছোটোখাটো বৈঠা নামক বাঁশটার কাদা শুকিয়ে আছে, উপরি ভাগে ভাঙ্গা। গ্রে রঙের শার্টের আস্তিন ভাঁজ করে ঠেলে দিল নৌকাটা। শাহানুরের দিকে তাকিয়ে ভ্রু নাচে ইশারা করল। মেয়েটা তখন থেকে তার কীর্তি দেখছিল। ইশারা পেয়ে ধীরে গেল সে পানে। হাত বাড়িয়ে দিল নির্ণয়। জমাট কণ্ঠে প্রবৃত্তি এনে বলল, চড়া যাক। মনে মনে বেশ খুশি হলো শাহানুর। নির্ণয়ের এগিয়ে দেওয়া হাত ধরে আকাশি শাড়ির কুচিগুলো আলগোছে সামলে শঙ্কিত মনে বসলো নৌকার কাঠের পাটাতনে। ঝলমলে দিনটা নেতিয়ে গিয়েছে কিছুক্ষণ আগে। হলদেটে গোল সূর্যটা ধূসর মেঘের চাদরে ঘাপটি মেরেছে, যেন এখনই ভেঙে ঢল নামিয়ে ভাসিয়ে নেবে সব। বাতাসে মধুকামিনীর হালকা মিষ্টি সুবাস। দুপাশে সবুজের মাঝে বেগুনি রঙের কচুরিপানা। মধ্যভাগে জল, তার উপর ভাসছে ছোট নৌকাটা। আশেপাশে কাক পক্ষী দেখানি। দূর দূরান্তের চোখ দিয়ে সব নিভৃত লাগছে। সবকটা ছেলেমেয়ের দল বাড়ি চলে গেছে অনেকক্ষণ আগেই। নির্ণয় একটা বার তাদের বলল না কিছু। উল্টো তখন থেকে গম্ভীর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে আড়ষ্টে ঘেরা স্ত্রীর নরম মুখটায়। মাথার ঘোমটা খসে গেছে সেই কখন। শীতল হাওয়ায় নদীর জলে সাথে সাথে তখন রমণীর চুলের খেলাও চলছে উদ্দাম। নির্ণয় শুকনো ঠোঁট দুটো ভেঙে উঠল কথার তালে। সাঁতার জানো? জলে পড়ে গেলে বিপদ হবে না তো? চিরাচরিত নরম দৃষ্টি দুটো তাক করলো নির্ণয়ের মুখপানে। উপন্যাস মাথা দুলিয়ে বলল, জানি একটু আটটু। পরপরে শৈবালে ঘোলা জলে দৃষ্টি রেখে আনমনে শুধায়, আপনি জানেন? ও সুদূরে দৃষ্টি নিক্ষেপ করলো শাহানুর। সেথা ব্রিজের উপর দিয়ে ব্যস্ত ভঙ্গিমা ছুটে যাচ্ছে গাড়ি দল। সেদিকে তাকে ফের প্রশ্ন ছুড়ল শাহানুর, ওই ব্রিজ দিয়ে কি আমরা শহরে যাই? ছোট করে মোহিত সুরে জবাব পেল, স্বল্প কথা নির্ণয়ের স্থির দৃষ্টিতে হাসপাস করে উঠল শাহানুর। মনের কোণে আনাগোনা করা প্রশ্নটা অত্যন্ত শান্ত সুরে ভিন্ন ধারা তুলল, আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত না? দিনটা যে খারাপ করছে। না, স্পষ্ট ভাষায় বলা নিগুড় সুরে প্রেক্ষিতে চোখ তুলে চাইল শাহানুর। শাড়ির আঁচল সামলাতে সামলাতে আবার শুনতে পেল ভারী গলা, আমরা বিয়ের পরপরই ঢাকায় ফিরে যাব। কেন? জবাবে শব্দ না এলো নীরব দৃষ্টি। নজর সরিয়ে নিল শাহানুর। বিরক্ত করা ছোট চুলগুলো কানের পাশে গুছতে গেলে বাদ সাধল নির্ণয়, থাক উড়ুক একটু। হাত নিভালো মেয়েটা। মনের মাঝে আঁকোপক্ষ করা প্রশ্নটা সরাসরি করেই বসলো এবার। ওরা আমাদের রেখে চলে গেল, আপনি কিছু বললেন না কেন? এমনি এমনি কেন? অবাধ্য চিত্তে বড্ড জোর দিয়ে জিজ্ঞেস করলো শাহানুর, যেন সে কোনো কিছুর জবাবদিহি চায়। নির্ণয় সে উৎকণ্ঠিত দৃষ্টি দেখে চমৎকার হাসল। গম্ভীর মুখে সে হাসি শিল্পীর আঁকা, শিল্পী সম্ভারের অনবদ্য কারুকার্য লাগলো শাহানুরের নিকট। সম্মোহনী সে হাসিতে সে বিমোহে তাকিয়ে। তখন তাকে অবাক করে দিয়ে শোনা গেল পুরুষের ভাঙ্গা সুরে গানের তান, হব বলে চরণদাসী, হব বলে চরণদাসী, ও তা হই না কপাল গুণে, ও তা হই না কপাল গুণে।
আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। কাক ঢাকা ভোরে ঝিরিঝিরি বৃষ্টি ছিল। এখন সকাল ফুরিয়ে দুপুর, তবুও গুমরা মুখ করে আছে আকাশ মশাই, শাহানুরেরই মতো। কাল থেকে তন্ময়দের সাথে এক প্রকার অভিমান করেছে সে, তেমন কথাই বলছে না। দুজন বৃষ্টিতে ভিজে চুপসে যখন বাড়িতে এসেছিল তখন তৃণা এমনভাবে দেখছিল কোনটায় মেয়েটা মাটির সাথে মিশেই যাচ্ছিল। ফারিন এবার সম্পূর্ণ দোষ ফেলল তন্ময়ের ঘাড়ে। ও যদি সবাইকে চলে আসার বুদ্ধিটা না দিত তাহলে কেউ আসতো না। তন্ময় এবার খেকিয়ে উঠল, কচুর মাথা, আমরা থাকলে তো আমরাও ভিজতাম, আর এখন সব দোষ আমার হলো? নিহাল ভাই আমায় বলল চলে আসতে। আর নিহাল ভাইকে কে বলেছে জানো? সবাই উৎসুক হয়ে তাকালো তার দিকে। শশা কাটা স্লথ করে শাহানুরও কান খাড়া করলো। নাকের পাটা ফুলিয়ে তন্ময় বেশ আওয়াজ করে বলল, ভাইয়া বলেছে। ও আটকালো না কেন বলো তো? সে তো মস্ত বড় বুদ্ধিজীবী, ওর দোষ চোখে পড়ে না, সব খালি আমার ঘাড়ে চাপাস। বিস্ফোরণ দৃষ্টি বাকি সবার। শাহানুর নিজ দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরল। লোকটার পেটে পেটে এত কিছু, অথচ মুখে এমন ভাব রাখি সর্বক্ষণ, দেখে কিছু ঠাউরি করার উপায় নেই। তন্ময় আরও কিছু বলতো, তবে তৃণা নাইমাকে ভাত খাওয়াতে খাওয়াতে রান্নাঘরে আসে রেগে মেগে উঠে চলে গেল। পুরো ঘটনা বুঝে মিসকে মিসকে হাসছিল সবাই। তন্মধ্যে তৃণা এসে শুধালো, কি হয়েছে? কে আবার কি আকাম করলা? কেউ কিছু বলার আগে বাড়ির উঠোন হাঁক পড়ল তৃণার। তার মা সেলিনা খাতুন এসেছেন, সম্পর্কে নির্ণয়ের ফুপু। তৃণার আনন্দ দেখে কে? নরেন ফারিন বিস্ময়ভূত। কুচুটে মহিলাকে নির্ণয়ের বিয়ের সময় শতবার সেধেও আনা গেল না, অথচ এবার এত জলদি এলেন। রান্নাঘর থেকে তৃণার সাথে শাহানুরও বের হলো। মোটা তরতাজা একজন মহিলা উঠোনে দাঁড়িয়ে রোকেয়ার সাথে হেসে হেসে কথা বলছে। দাঁতগুলো কিছুটা কালো খয়েরি, পান খায় খুব বোঝা যায়। তৃণা মাকে পেয়ে একেবারে আলাদা আটখানা হয়ে উঠল। শিষ্টতা শাহানুর যেচে এসে সালাম বিনিময় করলো। আরও দৃষ্টিতে তাকিয়ে সালাম নিলেন মহিলাটি। এক প্রস্ত হাসি টেনে শুধালেন, তুমি তো ফারহানের বউ না? মাথা নিভিয়ে ঝাঁকালো শাহানুর। নরেন ফারিন ততক্ষণে বেরিয়ে এসেছে। হাত বাড়িয়ে ডাকলেন, সেলিনা, কি রে নরেন ফারিন, কেমন আছিস আমার মায়ারা? ফারিন দূর থেকে হাসলো একটু। নরেন এগিয়ে গেল। নানা গল্পে গল্পে সেলিনা, লুৎফুন্নাহার আর মমিনার খোঁজ করলেন। নরেন রোকেয়ার সাথে গেলেন ঘরের ভেতর। তারপর কেমন আছো ফারহান? চশমা পরিহিতা মেয়েটার আশাতুর দৃষ্টিতে তাকিয়ে শুধালো। নির্ণয় একটি বারের জন্য তার দিকে তাকালো, অতঃপর আবার ফোনের দিকে নজর টেনে স্বভাবসুলভ কণ্ঠে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভেতরে যাও তৃষা। প্রস্থানের জন্য পা বাড়াচ্ছিল নির্ণয়। তৃষা চট করে বলল, আমার এখানে আসার দুটো উদ্দেশ্য। পা থামায় নির্ণয়। তৃষা আবার বলল, জিজ্ঞেস করবে না কি কি? এবার দৃষ্টি ফিরিয়ে সরাসরি তাকালো নির্ণয়। প্রায় 5-6 মাস পর দেখছে। অনেকটা শুকিয়ে গিয়েছে মেয়েটা। ক্ষীণ হাসল তৃষা। আমি যেচেই বলছি, ডোন্ট মাইন্ড। এক নরিনের বিয়ে, দুই তোমার বউয়ের সাথে আলাপ করা। বিয়েতে তো আসেনি, তাই কথাও হয়নি। ওর সাথে আলাপ হলে ভালো লাগবে তোমার। বিয়েতে কেন আসেনি সে নিয়ে কখনো কিছু বললে না কেন? কারণটা জানি তো, নির্দ্বিধা বলল নির্ণয়। অবাক হলো তৃষা। মুখে কৃত্রিম হাসি থাকলেও তার গলাটা ধরে এসে কাঁপল একটু। সালাদের সাথে লেবু খুব জরুরি, কিন্তু ঘরে যে কটা আছে পাকা, নয়তো রসালো। তা লেবু সংগ্রহে ফারিনকে নিয়ে পুকুর ঘাটের দিকে যাচ্ছে শাহানুর। পাড়ের দিকে সব চারা দেখা শেষ। সেখানে হয় একেবারে অপরিপক্ক লেবু, নয় সবে করি। ফারিন হাঁটতে হাঁটতে বলল, মিনি ভাবি, পুকুরের নামায় শুকনো জায়গাটায় কয়েকটা গাছ আছে। কদিন আগে সেখানে কয়েকটা ছোট লেবু দেখেছিলাম। আমি দেখে আসি, তুমি বরং এখানে দাঁড়াও। না না, আমিও যাই তোমার সাথে। বলতে বলতে শান বাঁধানো ঘাট দিয়ে নামার সময় নজর গেল অনতি দূরে গেটের দিকে। নির্ণয় দাঁড়িয়ে, সাথে একটি মেয়ে। ফারিনের নজরও এড়ালো না তা। দেখে বিরক্তিতে কপাল গোটালো। শাহানুরের দিকে এক পলক তাকালো সে। গলা বাড়িয়ে বলল, তৃণা ভাবির বোন তৃষা। দৃষ্টি সরিয়ে আনলো শাহানুর। নামতে নামতে মাথা ঝাঁকালো ও। পুকুর পাড় ধরে নিচে নেমে গেল শাহানুর আর ফারিন। পুকুর পানিতে পরিপূর্ণ হলেও এদিকটা খানিকটা শুকনো, ভেজা মাটির কাঁচা গন্ধ আছে। স্যাঁতস্যাঁতে জায়গায় গাছের ডালপালার ভেতর সংকীর্ণ স্থানে মাঝারি আকারের লেবুটা নজরে আসতেই হাত বাড়িয়ে তুলে নিল শাহানুর। একটু পিছিয়ে আসতেই ভেজা চীনামাটির আস্তরণের নিচে থাকা কাচের বোতলটা বিঁধে গেল ডান পায়ের গোড়ালিতে। দ্বিতীয়বার পা ফেলতেই ব্যথা নাকমুখ কুচকালো সে। ফারিন আর একটু সামনে ছিল। লেবু খুঁজতে খুঁজতে কচির লেবুর পাতা শুকছিল। শাহানুরের ডাক শুনে দ্রুত পেছন ফিরল সে। দ্রুত পায়ে তার দিকে এগিয়ে এসে বিচলিত ভঙ্গিতে শুধালো, কি হয়েছে মিনি ভাবি? পায়ে কিছু একটা ফুটেছে বোধ হয়। সে কি? হায় আল্লাহ, তোমার খালি পা ছিল? দেখি কি ফুটালে। উদ্বিগ্ন সুর ফারিনের। শাহানুর বাধা দিল, না না, এখানে দেখা যাবে না, ওপরে উঠি, নয়তো আরও কিছু ফুটে যাবে। সায় জানালো ফারিন। শাহানুর তার হাত ধরে ডান পায়ের পাতায় ভর দিয়ে কোনো রকমে উঠে এলো চালাঘরের দিকে। কংক্রিটের আসনে বসে পা তুলে দেখল শাহানুর। চীনামাটির চটচটে কাদার সাথে কাচের একটুখানি মাথা দেখা যাচ্ছে। ভালোভাবে গেঁথেছে। এক কোণ দিয়ে হালকা রক্তের আভা।
আতকে উঠল ফারিন। ও আল্লাহ, রক্তও দেখা যাচ্ছে, এখন কি করবে? বলে আর দেরি না দাঁড়িয়ে বাড়ির ভেতর ছুট লাগালো ফারিন। শাহানুর পেছন ডেকে উঠল, ফারিন শোনো। উফ, এটা টেনে বের করে ফেলা যাবে। শোনার অপেক্ষায় ফারিন এখানে থাকলে তো। বসে রইল শাহানুর। পাটা কাঁপছে খুব, সাথে টনটনে ব্যথার তোপ বাড়ছে। একবার ভাবল আঙ্গুল দিয়ে টেনে আনবে কাজটা, কিন্তু সাহসে কোলে উঠতে পারছে না। ঘর থেকে বড় বড় কদমে বের হচ্ছিল নির্ণয়। তখনই ছুটে এলো ফারিন। হাত নাড়িয়ে এক প্রকার ব্যগ্র হয়ে বলল, ভাইয়া, মিনি ভাবির পায়ে কাজ ফুটেছে। নির্ণয়ের মুখে আবু পাল্টাতে সময় নিলেও দ্রুত ছুটে যেতে সময় নিল না। ফারিনের সাথে দৌড়ে এসে ধরাম করে বসলো শাহানুরের পায়ের ধারে। দৃষ্টি এলোমেলো হলেও গলাটা স্বাভাবিক রেখেই বলল, পায়ে কি ফুটিয়েছ? বলতে বলতে পা টেনে নিল নিজের হাঁটুর উপর। সরাতে যেও পারল না শাহানুর। ক্লান্ত চোখে তাকালো। ভাবলেশীন কণ্ঠ তার। তেমন কিছু না, লেবু আনতে পুকুরের ধারে। ফারিন ঝটপট এক মুখ পানি আনত। ভরার স্বর নির্ণয়ের। ততক্ষণে বাড়ির কয়েকজন হাজির হয়েছে সেখানে। তৃষা তন্ময়ের পাশে এসে দাঁড়ায়। তন্ময়ের পেয়ারা খাওয়ায় ইস্তফা বসেছে অনেক আগে। লুৎফুনার এসে চিন্তিত মুখে জিজ্ঞেস করলেন, কই থেকে কি ফুটাইলা? শাহানুর কিছু বলার আগে নির্ণয়ের গমগমে গলা শোনা গেল, খালি পায়ে কেউ এদিক সেদিক হেঁটে বেড়ায়? কমন সেন্সলেস। শেষটুকু বিড়বিড় করে বলল, পুরো কথার আগে স্পষ্ট ছিল। শাহানুর জিভ দিয়ে নিম্নষ্ট হালকা ভিজিয়ে নিল। তার পায়ের দিকে তাকানো নির্ণয়ের চিন্তিত চোখের দিকে তাকিয়ে বলল, আসলে আমার খেয়াল ছিল, কৈফিয়ত চাইনি। ক্রুদ্ধ দৃষ্টিতে হালকা ধমক দিল নির্ণয়। তটস্থ শাহানুর সহসা নজর সরালো। মনটা বিমর্ষ হলেও মুখে স্বাভাবিকতা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করছে। ফারিন মগ ভর্তি পানি এনে দিলে হাতে নিতে নিতে ভ্রু উঁচিয়ে নির্ণয় বলে, এতক্ষণ লাগে? থতমত খেলো মেয়েটা। তন্ময় বা হাতে মুখটিকে একটু হাসলো। নির্ণয় পানি ঢেলে পায়ে থাকা কাদাটুকু ধুয়ে নিতে নিতে আবার গলা চড়ালো, যা রুম থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে আয়, জলদি আসবি। ঘোড়ার বেগে গিয়ে স্বল্পক্ষণের মাঝে ফারিন বক্সটা নিয়ে আসলো। নির্ণয় তর্জনী আঙ্গুলটা সরু কাচের টুকরোর মাথায় একটু ঠেকালো। শাহানুরের মেয়েলি পা দুটো থেমে থেমে কাঁপছে তখন। এবার কিছুটা শান্ত চোখে তাকালো নির্ণয়। নরম সুরে শুধালো, ব্যথা লাগছে? না। নির্লিপ্ত জবাব শাহানুরের। তবে সেটা যে পুরোপুরি মিথ্যা বুঝল নির্ণয়। সে এবার আশ্বস্ত করে বলল, জাস্ট টান দিয়ে নিয়ে আসবো, ব্যথা লাগবে না। শাহানুর আশ্বস্ত হলো কি না কে জানে, কিন্তু নির্ণয়ের স্বতন্ত্র কঠিন সত্তাটা হয়তো নিজেই নিজের কথায় আশ্বস্ত হতে পারছে না। হাতটা সূক্ষ্মভাবে কাঁপছে। সে ছাড়া কারোর তো বোঝার উপায় নেই, এমনটা তো হওয়ার কথা না। কাটাছেঁড়া দেখেই তো সে অভ্যস্ত। সময় নিল না বেশি। মনের দুর্বলতাকে হাতে প্রাধান্য পেতে দিল না। শাহানুরের বোঝে থাকা দৃষ্টির দিকে এক নজর তাকিয়ে তড়াক করে টেনে আনলো সীসার ধারালো অংশ। রক্তের স্রোত নামার আগে বৃদ্ধাঙ্গুল দিয়ে চেপে ধরল গোড়ালিটা। শাহানুর বন্ধ চোখ খুললেও চিরচিরে ব্যথার দরুন কপালের ভাঁজ মেশাতে পারল না। নির্ণয় দেখল তা। মেয়েটার পায়ের চাইতে তার হৃদয়ের রক্তক্ষরণটা বেশি হচ্ছে কিনা বুঝতে পারল না। বসার ঘরে সকলে একত্রে বসে আছে। তৃষার দৃষ্টি ফোনে স্থির হলেও বরাবরের মতো কানটা সচল রেখেছে। সেলিনা খাতুন সোফার উপর পা তুলে আয়েশ করে বসলেন। ভর্ৎসনা করে বললেন, বউ মানুষের তেরিং বেরিং করা সাজে না। লুৎফুনার এখানে ছিলেন না, তার জবাব দিল ফারিন, তেরিং বেরিংয়ের কে আছে বড় ফুপু? মিনি ভাবি লেবু আনতে গেছিল। খেকিয়ে উঠলেন সেলিনা, ওই সেমরি, এত কথা কইস না তো। পক্ষপাতের অভাব নেই, মিনি ভাবি মারাইতে আইছে, অন্য কেউ গেলে হইতো না। লুৎফুন্নাহার পাতিল নিয়ে গোয়াল ঘরের দিকে যাচ্ছিলেন। আশরাফ খান গরুর দুধ দোয়াবেন। তিনি পথিমধ্যে পা থামিয়ে শক্ত গলায় বলে উঠলেন, সেলিনা, তুমি ওরা শাসাও কেন? সবাই শুনতে পাইছি। তিরিং বিরিং কি করছে আমার বউ? লোকের এত দোষ ধরা বাদ দাও। সোফা থেকে পা নামিয়ে এবার কপটচারিতা করে বললেন, না কিছু না ভাবি, আপনি কামে যান। তন্ময় অদূরে নিরালায় দাঁড়িয়েছিল। হাতের পেয়ারাটার কামড়ানো অংশটা লালচে হয়ে গেছে। দেখে খাওয়ার ইচ্ছাও মরেছে। সে ধীরে পা বাড়িয়ে ফারিনের পাশে গিয়ে দাঁড়িয়ে মিনমিনে সুরে হাপিত্তেশ করে উঠল, আহারে বেচারি বোন আমার, ভাইয়ের থেকে তখন কি ধমকটাই না খেল, এখন ফুপুর থেকে। ইস, দুঃখে নাক দিয়ে বন্যা স্রোত যাইতেছে আমার। রাগে ক্ষুরদার দৃষ্টিতে তাকালো ফারিন। গলা খাদে এনে দাঁতে দাঁত পিষে বলল, সাফরান্না, আমায় চেতাবি না। কিছুক্ষণ যেতে এবার শান্ত সুরে তন্ময় বলল, আমার একটা কাজ করে দিবি ফ্লোরিন? পারবো না। কাট কাট গলা ফারিনের। তন্ময় আড়ালে মুখ বাঁকালেও প্রকাশে এনে আবদারে সুরে বলল, করে দিবি প্লিজ, দোষও দেব। ফারিন বিরক্ত নিয়ে তাকালো, আমি তোর বড় না ছোট রে হারামি? বড়, তাও অনলি 2 মাসের। তাহলে সম্মান দিয়ে কথা বল, নয়তো কোনো কাম কাজ করে দেব না। ভ্রুকুচকে ভাবল তন্ময়। হাসি মুখে বলে উঠল, ফারিন আপু, একটা কাজ করে দেবে প্লিজ? ভাব নিয়ে তাকালো ফারিন। ভেবে দেখতে পারি।
এখন থেকে এভাবেই সম্মান দিবি, নয়তো ফারহান ভাইকে নালিশ জানাবো। এমনি কাল বিলের ধারে আচ্ছা ধোলাই দিয়েছে। গাল ফুলিয়ে তাকিয়ে রইল তন্ময়। এত সহজে ভুলার নয় সে অপমান। ফোঁস করে দম ছেড়ে চলে গেল তন্ময়। ভাইয়ের এমন নাটকীয়তা দেখে মুখ চেপে হাসি আটকাতে চাইছে ফারিন। বিকেল পড়ে গেছে। অরুণ পিণ্ডটা দুর্বল হয়ে হেলে পড়েছে পশ্চিম দিগন্তের উপর। বাড়িতে বেশ খানিক আগেই ডেকোরেটরের লোক এসেছে। দক্ষিণে শান্ত বাতাবরণ স্থানে স্টেজ করা হবে। ইতিমধ্যে বিশাল দালান বাড়ির চারিপাশে রঙিন ফেরি লাইটে সজ্জিত করা হচ্ছে। শাহানুর খাটে বসে বয়ে বুঁদ হয়ে আছে। আশেপাশে তার হুঁশ নেই। নির্ণয় সেই যে কোলে করে রুমে দিয়ে গেছে আর বের হওয়ার সুযোগ পায়নি। প্যারাসিটামল খাইয়ে কড়া গলায় আদেশ করে গেছে রুম থেকে যেন না বের হয়। পায়ে চাপ পড়বে এতে। অপরাজিত বইয়ের 2 পৃষ্ঠা পড়া ইতিমধ্যেই শেষ। তবে মনোযোগ রাখতে পারল না। সম্বিত ফেরাতে হলো। কেননা রুমে তখন ফারিনের সাথে তৃষা উপস্থিত। ফারিনের হাতে অর্গানিক মেহেদির টিউব। বই বন্ধ করে শির দ্বারা সোজা করে সুষ্ঠুভাবে হাসল শাহানুর। চোখে চশমা পরা তৃষা তাকে আগাগোড়া নিরীক্ষণে কণ্ঠ বাড়ালো। তুমিই তাহলে ফারহানের বউ শাহানুর? তা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? মুখে স্নিগ্ধ হাসি শাহানুরের। তৃষার চোখে জৌলুস ভাবটা প্রকট হলো না তেমন। অন্তঃকরণ থেকে ঈর্ষাটাও সরাতে পারছে না কিছুতেই। তবুও শিষ্টতার খাতিরে ম্লান হাসল। এই তো ভালো। ফারিন বিরক্তি মনোভাব ভেতরে না রাখতে পেরে শাহানুরের জবাবের আগে হাসির প্রলেপ ঠেলে শুধালো। তৃষা আপু, ছোট হয়ে একটা প্রশ্ন করি, প্লিজ ডোন্ট মাইন্ড। তুমি তো অবশ্যই ভাইয়ের থেকে ছোট, তাহলে নাম ধরে ডাকো যে? ভেতর ভেতর জাগ্রত হলো শাহানুরের চিত্ত। আসলেই তো, নির্ণয়ের বয়সে ছোট হয়েও তাকে নাম ধরে ডাকলো যে? তৃষা ফারিনের দিকে তাকে স্বভাবসুলভ মুচকে হাসলো। তুমি এটা নতুন জানো ফারিন? ফারিন টেবিলের বইগুলো নাড়াচাড়া করছিল। পেছন করে মুখের হাসিটা গাঢ় করলো। না, ছোট থেকেই দেখে আসছি। কারণটা জানতে চাই। বিষয়টা কেমন দৃষ্টিকটু না? উত্তরের আশা শাহানুরও তৃষার দিকে তাকিয়ে। তৃষা তার দিকে তাকিয়ে দর্পে হাসলো। আস্ফালনে বলল, আসলে ছোটবেলায় ইমরান, ফারহান, আমার, নিহাল এদের চলাফেরা ছিল একসাথে। আমাদের গ্রামের বাড়ি তো পাশেই, জানো নিশ্চয়ই। সেই সুবাদের ঘন ঘন মামা বাড়ি আসা হতো। বয়সে ছোট হলেও ফারহানকে নাম ধরেই ডাকতাম। বড়র অবশ্য এর জন্য কম বকাঝকা করেনি। একটা সময় পর ফারহানও তাদের সাথে তাল দিত। এখনও এটা নিয়ে ক্রিটিসিজম হয় নিশ্চিত, কিন্তু ওই যে মানুষ অভ্যাসের দাস, তাই ডাকটা ছাড়তে পারি না। শাহানুরের কি হলো কে জানে, চট করে কেমন অস্বস্তি হচ্ছে। বিষয়টা তার ভালো লাগলো না, কিন্তু মুখের যথাসম্ভব শান্ত হাসি বজায় রাখছে সে। তৃষা বেশিক্ষণ বসল না। হালকা পাতলা আলাপ করে যেমন মুখায়াবে এসেছিল তেমনভাবে প্রস্থান করলো। হাঁপ ছাড়ল ফারিন। অসহ্য লাগে তার এই মেয়েকে। কিন্তু এই মেয়ে আর ভাইয়ার বিষয়ে শাহানুরকে বলবে কিভাবে? ভাবলি যে কণ্ঠ শুকিয়ে আসার উপক্রম। তবুও দমে গেলে হবে না। লক্ষ্য পূরণ তাকে করতেই হবে। সে হাতে টিউবটা শাহানুরের দিকে বাড়িয়ে দিয়ে স্ফূর্ত কণ্ঠে বলল, আমায় একটু মেহেদি পরিয়ে দেবে মিনি ভাবি? শাহানুর একটু নড়ে চড়ে বসলো। আমি তো তেমন সুন্দর করে দিতে পারি না। ফারিন উঠে দরজার দিকে পা বাড়িয়ে বলল, যেমনই পারো দিয়ে দাও। আর কাকে বলবো? পার্লারের লোক আসবে কাল, কিন্তু অর্গানিক মেহেদি অনেক আগে দিয়ে রাখতে হয়। দরজা লাগিয়ে আবার এসে বসলো খাটের মাঝ বরাবর। শাহানুর স্মিত হেসে বলে, আচ্ছা বেশ, ফোন থেকে তুমি ডিজাইন চুজ করো। ফারিন অবিলম্বে ফোন ঘেটে গুগল ফর্মে কিছু ডিজাইন দেখছিল। চোখ ফোনের স্ক্রিনে থাকলেও মনের মাঝে একটা ত্রাস হানা দিচ্ছে। কিভাবে যে ওই প্রসঙ্গটা টানবে ভাবতে ভাবতে বলেই ফেলল, তৃষা আপুর সাথে আগ বাড়িয়ে কথা বলো না। এরপর ফোনটা শাহানুরের দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি তোমার পছন্দসই একটা দিয়ে দাও। শাহানুর ঘাটলো কিছুক্ষণ ফোনটা, হাতে টিপটা নিয়ে গলা বাড়ায়। ওর সাথে কথা বলবো না কেন? মেয়েটা তো ভালোই। ও কচুর ভালো। ভাইয়াকে কেমন নাম ধরে ডাকে দেখলে না? শাহানু ঠোঁট এলিয়ে হাসলো। সেই জন্য আমি কথা বলবো না? বললই তো অভ্যাস। চোখের মনি ঘুরিয়ে কথা খুঁজলো ফারিন। মোটে অভ্যাস না, এর পেছনেও কারণ আছে। অতন্দ্র দৃষ্টি তুলে উৎসুক হয়ে তাকালো শাহানুর। কণ্ঠে এক ঝাঁক আকুতে ঢেলে শুধালো, কি কারণ? বলে আবার মনোযোগ দিল ফারিনের হাতের তালুতে। ফারিনের ঘাম ছুটে গেল। বাইরে গলার দিকটা ভিজে উঠেছে ক্রমশ, আর ভেতরে শুকিয়ে কাঠ। সোজা হয়ে থাকা শিরদারে একটু কুঁজো করে সে জিভ দিয়ে ঠোঁট দুটো সিক্ত করে বলতে শুরু করলো, সে অনেক কাহিনী। আমি বলেছি বলো না কাউকে। নাম ধরে কি এমনি এমনি ডাকে। ভাইয়ার সাথে ওর 2 বছর রিলেশন ছিল। দুজন দুজনকে নাকি অনেক ভালোবাসত, কিন্তু বড় আম্মার ওকে পছন্দ ছিল না, তাই বিয়ে হয়নি। সাউন্ড বক্সে স্বল্প আওয়াজে গান বাজছে। বিয়েবাড়ির তোড়জোড় ভালো করে শুরু হয়ে গেছে। মাথার উপর 3 ডানার বৈদ্যুতিক পাখাটা ঘুরছে নিজস্ব ব্যস্ততায়। বাহির থেকে প্রাকৃতিক বাতাসও যথেষ্ট। তারপরে ঘেমে নিয়ে একাকার ফারিন। নিশার হয়ে বসে আছে শাহানুর। দৃষ্টি ফারিনের হাতের তালুতে হলেও মনে দুঃসহ বেদনার গাঢ়। অতর্কিত গলা ধরে আসছে তার। বুকের ভেতরটা কাঁপছে।
কাটা পাটাও টনটন করছে। দীর্ঘশ্বাসে বাতাসের প্রখরতা বুঝতে পারল সে। বিমর্ষ জলপূর্ণ দুর্বল চোখ দুটি উপরে না তুলেই ক্ষীণ গলায় তার প্রশ্ন, মা পছন্দ করলেন না কেন? মেয়ে তো যথেষ্ট স্মার্ট। উত্তরটা প্রস্তুতি ছিল ফারিনের। গলা খাকারি দিয়ে সে বলে, দেখছো না তৃণা ভাবি কেমন? তৃষাপু যতই শিক্ষিত হোক না কেন বোনের মতোই তো হবে। বিয়ে হলে দুই বোন মিলে সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাতো। কথা শেষ করে অসহায় দৃষ্টি আর ভোতামুখে শাহানুরের হাবভাব পরখ করতে চাইল ফারিন। পরন্ত বুঝে উঠতে পারল না প্রতিক্রিয়া। শাহানুর ঢোক গেলে উষ্ণ নিঃশ্বাসে ঠোঁট কাঁপিয়ে এবার হৃদয় কাঁদানো প্রশ্নটা করেই বসে, তোমার ভাইয়া কি এজন্যই বিয়ে করতে চায়নি? অদৃশ্য ত্রাসে মূর্ছা গেল ফারিন। মন কামড়ে ধরে মাথা ঝাঁকিয়ে জবাব দিল, কিছুটা বলতে পারো সেজন্যই। মৃদু দ্বারা বাঁকিয়ে নিল শাহানুর। রুদ্ধ শ্বাস নামক বিষ বাষ্পটা শ্বাসনালী ছিঁড়ে ফেলছে তার। বুকের ভিতরে থাকা অকৃতজ্ঞ হৃৎপিণ্ডটা বেগতিক হারে ছুটছে, কাঁদছে, বেপরোয়া হচ্ছে, তাও আবার অন্য কারোর জন্য। এসবে অজ্ঞ ফারিন বসে থেকে ভেতর ভেতর শুধু অনুশোচনায় মনে মনে মাথা চাপড়াচ্ছে। সে কি আর বুঝবে স্ত্রীর মনে শুরু হওয়া প্রাণঘাতী ঝড়ের বিষয়ে? হাওয়া চঞ্চল, চারিপাশে উৎসবের মিছিল, ঝাড়বাতি সারি সারি আলোর ঝলকে পুরো আবাসের পরিবেশ রমরমা। আজকে সন্ধ্যা অন্যদিনের মতো আধারে ম্লান নয়, হৈ হৈ রব, অশান্ত পরিবেশ। শান্ত শুধু বিশাল আলোয়ের মাঝে থাকা এক কোণা রুমটা। খাটের কিনারায় বসা রমণীর কাটা পাটার সাথে আঁচলটাও ঝুলে আছে। দৃষ্টি জানালার পর্দা ছাড়িয়ে তিমিরে ঘেরা আকাশে। এদিকটা চাঁদ নেই, হয়তো ওপাশে হেলে গেছে। চোখের পাতা কাঁপছে। দীর্ঘক্ষণের আটকে থাকা জলে প্রবাহ ছুটে গিয়ে একপাশে গড়িয়ে পড়ছে অবিরাম। অশ্রুধারার সূক্ষ্ম দাগও গালে। শাহানুরের যন্ত্রণা হচ্ছে, কান্না পাচ্ছে। শৈশবের পর চিৎকার করে কাঁদা হয়নি বহুদিন। মন আজ সে বায়না ধরল কেন? কারোর জীবনে সে তৃতীয় ব্যক্তি বলে, নাকি প্রথম ব্যক্তি হতে পারেনি বলে? বেশি জরুরি কোনটা? প্রথম মানুষকে ভোলা কি এত সহজ? যদি উত্তর হয় না, তাহলে তার প্রতি এতদিনের আচরণ, বুকের মাঝে ঠাঁই দেওয়া, গাঙ্গের ধারে কাটানো মুহূর্ত, সেই শাড়ি ঝুমকা দেখানো ছিল সব? হতেও পারে আদতে পাষাণ পুরুষের ওপল বুকের উপরে তার জায়গা হয়েছিল। ভেতরের মাংসপিণ্ডে শাহানুরের অস্তিত্ব নেই। সেখানে তার প্রতি একরাশ বিদ্বেষ, হুট করে জীবনে আধিপত্য স্থাপন করার জন্যই অসন্তোষ যা আজও পোষা হয়। আর সে সূত্র ধরে বাকি সব কিছু মিথ্যা। শাড়ি, সেটাও হয়তো সেদিনের ধমকে বলা সন্ধিত কথার সান্ত্বনা। ফর্মালিটি যাকে বলে, সেই ফর্মালিটি নিয়েও লোকটার এত টানা হেস্টার মানেটাই বোধে আসলো না মেয়েটার। শাহানুরের মনে হলো রুমটায় বাতাস বিষবাষ্প ছড়াচ্ছে। এখানে তার জন্য অক্সিজেন কম, কেননা সমীকরণের মারপেস এই ঘর থেকেই শুরু হয়েছিল। কারণটা জানা হলেও সমাধান হলো না। সূত্র জানা নেই যে। নীরব রুমে বসে থাকতে পারল না শাহানুর। ঘরের প্রতিটি আসবাব তার জীবনের একাকিত্ব স্পষ্ট চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। পায়ের পাতায় ভর দিয়ে রুম থেকে বের হয়ে এলো সে। বসার ঘর ডিঙিয়ে প্যান্ডেলের দিকে গেল। শম্পা, তন্ময়, নিহাল, ফারিন বসা সেথায়। ফারিন তাকে দেখে মাথা নুয়ে দৃষ্টি রাখল বাঁ হাতের মেহেদির নকশায়। ডান হাতে বেশ বড়সড় পেয়ারাটা। ফেলে দিতে ইচ্ছে হচ্ছে এটা। দুর্বলতার আড়ালে ঠেলে শান্তমুখী ধীরে এগিয়ে গিয়ে তার পাশে বসল শাহানুর। মমিনা বেগম লাঠি ভর দিয়ে এদিকেই আসছেন। তন্ময় উঠে ওনার কাছে গিয়ে দাঁড়ান। বৃদ্ধার হাত টানতে টানতে বক্সের সাথে সাথে ঠোঁট মিলিয়ে কোমর দুলিয়ে গাইল, বুকের মাঝে আগুন জ্বলে, নিবে নারে জল ছিটালে, কবে দিমু গলায় মালারে, ওই বুড়ি কবে কবে আইবে পালারে। মমিনা বিরক্তিতে কুচকানো মুখ আরও কুচকালেন। হাত ছাড়িয়ে এক দফা অশ্রাব্য কিছু গালি দিতে ভুললেন না। লুৎফুন্নাহারকে ডাকতে ডাকতে ছেলের অসভ্যতার নালে এসে পা বাড়ালেন। সেই সময় তন্ময়ের সামনে এসে দাঁড়ালো নির্ণয়। পরনে নীল পাঞ্জাবি ঘেমে একাকার। সে ভ্রু গুটিয়ে বলে, কার জন্য বুকে আগুন জ্বলে শুনি? কাচুমাচু মুখ তন্ময়ের। মোটা গলায় এক প্রকার ধমক দিয়ে উঠল নির্ণয়। ইত্রামো হচ্ছে? ভদ্র মানুষ এভাবে গান বাজায়, আবার কোমর দুলিয়ে নাচিসও? গান থেমে গেছে। নির্ণয়ের গলা শুনে নিহাল সাউন্ড বক্স বন্ধ করে দিয়েছে। তন্ময়ের পুরো মুখ জুড়ে অমাবস্যা। ভয় আর ক্রোধ নিয়ে আরও দৃষ্টিতে তাকালো ফারিনের দিকে। হাতের পেয়ারা শক্ত করে চেপে মেয়েটা বড্ড কষ্টে মুখ চেপে আছে, যেন দাঁত দেখা গেলে বিপত্তি বাঁধবে। ফোঁস করে দম ছেড়ে প্যান্ডেলে গিয়ে স্ট্যান্ড ফ্যানের পাশে চেয়ার টেনে শাহানুরের গা ঘেঁষে বসল নির্ণয়। সেকেন্ড গড়ালো কিনা সন্দেহ, সহসে উঠে গেল শাহানুর। কলার ঝাঁকা ছিল নির্ণয়। কপাল কুচকে এক প্রস্থ তাকিয়ে স্ত্রীর প্রস্থান দেখল সে। পরপর তাকালো চলে যাওয়ার ডান পায়ের ব্যান্ডেজটার দিকে। এই অবস্থায় এত হাঁটাহাঁটি করছে কেন? আর সে পাশে বসতে উঠে পড়ল যে? বিষয়টায় হতবাক হয়ে তাকিয়ে রইল নির্ণয়। বিরাগী মন নিয়ে শাহানুর এলো লুৎফুন্নাহারের ঘরে। শাড়ি ভাঁজ করছেন তিনি। শাহানুরকে দেখতে পেয়ে মুচকি হাসলেন। বসো নূর। এক পাশে বসল শাহানুর। মুখের মলিনতা ঢাকতে প্রশ্ন ছুড়ে দিল, আমি আপনাকে সাহায্য করি?
দুপাশে মাথা দুলিয়ে অসম্মতি জানালেন তিনি। শাহানুরের দিকে এক পলক তাকিয়ে নিচ থেকে শুধালেন, পায়ের অবস্থা কেমন? ব্যথা কমলো? ও তেমন না, একটু আধটু। গান বাজনা বন্ধ হইল যে? এক হিসেবে অবশ্য ভালো হয়েছে। ক্ষণিক সময় নিশ্চুপ থেকে জবাব দিল শাহানুর, আপনার ছেলে আসায় বন্ধ হয়েছে। শরীর ঝাঁকিয়ে ফিসেল হাসলেন লুৎফুন্নাহার। ফারহানটা অমনি, সব কটা ওরে বেশ ডরায়। চোখে স্ফূর্তি রেখে স্পষ্ট দৃষ্টি দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি ওরে ডরাসরায় থাকো নাকি? হালকা ঠোঁটে দিয়ে হাসল শাহানুর। শব্দ করে খাটে বসলেন লুৎফুন্নাহার। তুমি ডরাইও না, উল্টা তুমি ওরে ডরে রাখবা। ফারহানের বাপের সে কি মেজাজ ছিল এককালে, দেখো না এখন আমারই ভয় পায়। আলগোছে হাসল শাহানুর। লুৎফুন্নাহার এবার কপাল ঝরিয়ে শুধালেন, তোমাদের মাঝে সব ঠিক আছে নূর? বাসায় গিয়া যা অবস্থা দেখলাম সে নিয়ে আমি খুবই রেগে আছি তোমাদের উপর। যা ঘটনা আমার নির্দ্বিধায় বলবা সব। ছেলেটা আমার গম্ভীর, কিন্তু মনটা ওর ভালো। হাতের মুঠে শাড়ির আঁচল দলা পেকে নিল শাহানুর। ঘন্টা দুয়েক আগেও জিজ্ঞেস করলে হয়তো সে বলতো সব ঠিক হওয়ার পথে। হুট করে কি যে হয়ে গেল, মনে হচ্ছে সেই ঠিক হওয়ার পথে কেউ কাঁটা বিছিয়ে দিয়েছে। লুৎফুন্নাহার আর একটু ঘেঁষে, কোনো মেয়ে নাই মা, তুমিই আমার মেয়ে। ছিল একটা, আল্লাহ নিয়ে নিছে। ওনার মুখের দিকে তাকালো শাহানুর, চোখে মুখে আগ্রহ। লুৎফুন্নাহার শীর্ণ কণ্ঠে বললেন, তুমি বোধহয় জানো না, ফারহান হওয়ার আগে আমার একটা মাইয়া হয়েছিল। কি সুন্দর দেখতে যে ছিল, মাশাল্লাহ। কি এক জ্বর যে আসলো, আমার বুকের ধন নিয়ে গেল। গলা ধরে এলো লুৎফুন্নাহারের, চোখের কোঠরও ভরে এলো। ওনার কাপা হাতটা ধরল শাহানুর। কাঁদবেন না মা, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন, জান্নাতবাসী করুন। ভেতরে হাহাকার ভেতরে রেখে মুখে মিছে হাসি ফোটালেন লুৎফুন্নাহার। এরপর কত ওষুধপত্র খাইলাম, এর মাঝে রকির ছেলে হইল আমাগো ইমরানরা। একটা বাচ্চার লাগি আমি তখন আফসোস করতে লাগলাম। তাহাজ্জুদ নামাজে চোখের পানি ফেললাম। আল্লাহ অশেষ কৃপা হইল, ফারহান আমার কোলে আসলো। ওর বাপ তো ওরে মাথায় করে রাখতো। এরপর তন্ময়, বুকটা ভুললেও একটা মেয়ের শখ আমার মিটল না। তাই তো ছেলেটারে বিয়া করানোর জন্য উঠে পড়ে লাগছিলাম। তারপর তোমারে আনলাম। লুৎফুন্নাহারের হাসিটা এবার প্রাণবন্ত আর গাঢ় হলো। শাহানুর শক্ত করে ওনার হাতটা আঁকড়ে ধরে। অভিমানী মনটা কানে কানে বলে গেল, মায়ের কথা রাখতে গিয়ে নির্ণয় ভালোবাসা বিসর্জন দিয়েছে, আর সে ভালোবাসা তুই না, অন্য কেউ। লুৎফুন্নাহার মেয়েটার মাথায় হাত রাখলেন। তোমার নিজের মা না হলেও আমারে মা কইয়াই তো ডাকো। আমার মেয়ে হইয়াই থাকবা নূর। তোমাদের মাঝে যা সমস্যা হইবে আমায় জানাবা। ফারহান কিছু বললেই আমারে নালিশ দিবা। 10টার কোঠায় রাত। গ্রামের জন্য এটা বেশ গভীর রাতই বটে। বাড়ির হইচই কোনো অংশে কমেনি। শাহানুর ওপাশ ফিরে শুয়ে আছে। নির্ণয় ল্যাপটপ নিয়ে বসে আছে, তবে মন সম্পূর্ণ ওপাশ ফেরা নারীর দিকে। সন্ধ্যা থেকে মেয়েটার এমন বৈরী আচরণ ভাবাচ্ছে তাকে। প্রশ্ন করলে শুধু স্বল্প কথায় উত্তর দিচ্ছে। এক প্রকার অ্যাভয়েড যাকে বলে। জোর করে কথা বলছে মনে হয়। এখনও নিশ্চয়ই ঘুমায়নি, ভান করছে। কিন্তু কেন? তাকে ইগনোর করার মানে কি? রাগে চিবুক কঠিন হয়ে এলো নির্ণয়ের। কি আশ্চর্য, ওর রাগ হচ্ছে কেন? এই কটা দিন তো সে নিজেকে পরিবর্তন করার চেষ্টায় ছিল। এই নারী সেটাও হতে দিল না। তার ইচ্ছা করছে মেয়েটাকে এদিকে ফিরে বেশ কিছু কথা শোনাতে। ভাবনা অনুযায়ী এগিয়ে গেল নির্ণয়। অদ্ভুতভাবে তার তেলে মেজাজ ঠান্ডা হতে বাধ্য হলো। সে আলগোছে হাত রাখল শাহানুরের মাথায়। ঘুমিয়ে পড়েছ? জেগিয়েছিল শাহানুর। হঠাৎ স্পর্শ আর তলার সুরে নড়ে উঠল একটু। সাড়া দিতে বাধা দিল মস্তিষ্ক, কিন্তু মন কি আর তা মানে? ক্লান্ত গলায় উত্তর দিল, না। না, তাহলে মুখ ফিরিয়ে শুয়ে থাকার কি আছে? তপ্ত শ্বাস ফেলল নির্ণয়। কণ্ঠে নমনীয়তা এনে শুধালো, ব্যথার ওষুধ দিয়েছিলাম, খেয়েছিলে? ব্যথা করছে? না। কি তখন থেকে না না শুরু করেছে? রাগ বিরাগে ধৈর্যচ্যুত হচ্ছে তার। এই মেয়েকে শোয়া থেকে কোলে নিয়ে পুকুরে ফেলে দেওয়ার অভিলাষ জাগল নির্ণয়ের মনে। তেল বিলিয়ে ওঠার রাগের দরুন এবার কিছুটা রুক্ষ সুরে বলল, কি না? ওষুধ খাননি নাকি? ব্যথা নেই কোনটা? কিয়ৎক্ষণ চুপ থাকলো শাহানুর। নিজেকে আরও গুটিয়ে নিয়ে বলে, ব্যথা নেই। আমার ঘুম পাচ্ছে, আপনিও ঘুমিয়ে পড়ুন। এতক্ষণ যখন জেগেছিল তখন ঘুম পায়নি, এখন যেই না ছেলেটা কথা বলতে এসেছে অমনি ঘুম পাচ্ছে। স্ত্রীর দিকে আর একটু ঘেঁষে গেল নির্ণয়। মাথায় রাখা হাতের আঙুলগুলো শাহানুরের চুলের ভেতর নরম চামড়ায় বিচরণ করে। শীতল কণ্ঠে বলল, কি হয়েছে? কোনো কিছু নিয়ে আপসেট? অভিমানের স্তূপতলে থাকা নারীর হৃদয় ভেতরে ঢুকরে উঠল। স্বামীর স্পর্শে সমস্তটা নেংড়ে এলো। মাথা একটু সরিয়ে নেয় শাহানুর। বালিশে আটসাট হয়ে শুয়ে শীর্ণ গলায় বলে, তেমন কিছু না। ঘুম পাচ্ছে? কাল সকাল সকাল উঠতে হবে। অতুষ্ণ দৃষ্টিতে নিরিমেষ তাকিয়ে রইল নির্ণয়। গভীর থেকে সুগভীর হলো চাহনি। কি এমন হলো? আজ তাকে এত অপেক্ষা কিসের? নবোদিত সূর্যি মামার তাপটা বেশ দাপুটে। শুভ্র মেঘের আনাগোনা বিয়ের বাড়ির জন্য শোভন হলেও আবহাওয়া এমন ভোল বদল মানব কুলকে ভাবনায় ফেলেছে।
পায়ের গোড়ালিতে সূক্ষ্ম ব্যথা আছে শাহানুরের। তারপরেও ক্ষান্ত নয় সে। আলমারির সব কাপড়গুলো নামিয়ে পুনরায় গুছিয়ে নিচ্ছে সে। আলগোছে তখন শপিং ব্যাগটাও হাতে এসেছিল। মন কামড়ে শাড়িটা ছুঁয়ে দেখার ইচ্ছাটা দমিয়ে নিয়েছিল। হৃদয়ের প্রদাহ কমাতে টেবিলের বইগুলোতে হাত দিল। বাড়িতে আজ বহু কাজ। মেহমানের চারিপাশ গিজগিজ করছে। নির্ণয় ঘরমুক্ত মুখে রুমে এসেছে। শরীরে কালো শার্টটা লেপটে আছে। দরজা আটকে গলা বাড়ালো সে। চুপচাপ বসে থাকা যায় না। কথার পিঠে কথা বলল না শাহানুর। হাঁসফাঁস করে হাত থামালো সে। পা বাড়িয়ে চলেই যেত। উপরন্ত পথ আগলে দাঁড়ায় নির্ণয়। এখন কোথায় যাওয়া হচ্ছে? পুরুষের তীক্ষ্ণ ধারালো সে দৃষ্টি যা তার চোখ দুটো ঝলসে দেওয়ার জন্য যথেষ্ট, মনটা কামড়ে দেওয়ার জন্য উপযুক্ত। সেই দৃষ্টিতে দীর্ঘক্ষণ তাকালো না শাহানুর। ওই চোখে এককালে অন্য নারীর বাস ছিল ভাবলেই কষ্ট হয়। নির্ণয় তার পেশিবহুল হাত বাড়িয়ে আঁকড়ে ধরল শাহানুরের নরম বাহু। বসালো খাটে। বিশাল দেহরক্ষী মতো সরাসরি এসে দাঁড়ালো ঠিক সম্মুখে। অমসৃণ তর্জনী আঙ্গুলে তরাক মেয়েটার থুতনি ধরে উপরে তোলার মুখ। রাশভারী গলায় প্রশ্ন ছুড়ল, সমস্যা কি তোমার? অগোছালো হলো শাহানুরের চোখের মণি। নির্ণয় থুতনি ছেড়ে আবার বলে, তোমার মতো না বোঝার ভান করি না আমি। আমায় ইগনোর করছো বেশ বুঝতে পারছি। কারণ কি? পুরুষের ভারী গলা। চোখ তুলল না শাহানুর। বুকের ভিতর কেমন একটা করছে তার। গলা ধরে আসছে বারবার। বেগবান ঢোক গিলে শাহানুর। আমি কেন ইগনোর কর? ডোন্ট বি প্রেটেনশিয়াস। আমি বুঝি সব। কি হয়েছে বলো আমায়? অনেকটা ঝোঁকে কথাটা বলল নির্ণয়। এবার সরল দৃষ্টি তোলে শাহানুর। মুখটা স্বাভাবিক রাখলেও চোখের কোঠরে সবের জলে সূচনা হচ্ছিল। খানিকটা আটকে উঠল নির্ণয়। ডান হাতটা স্ত্রীর গালে রাখতে যাবে তার আগে উঠে দাঁড়ালো শাহানুর। সোজা হলো নির্ণয়ও। শাহানুরের কপালের উপরিভাগের স্মৃতিরা ঠিক নির্ণয়ের নাক বরাবর। দুহাতে শাহানুরের বাহু ধরে যথাসাধ্য নরম গলায় শুধালো, ইগনোর করছো কেন? কোন দোষে? কাটাপাটা হাঁটু থেকে নিচে অব্দি কাঁপছে শাহানুরের। মনটা জ্বলছে, পড়ছে। ছাইগুলো দিক বেদিক উঠছে। মনের যানজট দূর করে এবার ধরা গলায় ছেড়ে দিল সমগ্র অভিমান। দোষ তো আপনিই করেছেন। বিয়ের আগে আমায় সবটা না জানানোই আপনার দোষ। আমায় আগে জানালে আমি নিজেই নিজেকে সরিয়ে নিতাম।